তো ভিকটিম 22 ধারা জবানবন্দিতে বলতেছে আমারে ধর্ষণ করেছে এনসিপির নেতারা। আবার আওয়ামী লীগ নামক দল যেটা বাদী, সেই বাদী বলতেছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপির নেতারা। অতএব বাদীর জবানবন্দি, ভিকটিমের জবানবন্দি এবং সাক্ষীদের সাক্ষী প্রমাণে বোঝা যায় এই ঘটনার মূল ধর্ষক হলো এনসিপির নেতারা। 500 বছর পরেও যদি সে আসে তার ওই একই পরিণতি হবে। তা শেখ হাসিনা যদি ধরা পড়তো 24 সালের 5ই আগস্ট, ঠিক শেখ হাসিনারে ওই কামই করতো। সারা ঢাকা শহর জিপ গাড়ির পিছনে বাঁধতে টেনে নিয়ে বেড়াইতো। তার একটা মাংসের টুকরা, একটু চামড়ার টুকরাও খুঁজে পাতেন না, সব রাস্তায় মিশে যেত। তা বিএনপি যেহেতু বড় দল, এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপিরই, যেটা আসলে পারে নাই। তারপরে আরও সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, ঠিক এই হাসিনা পতনের 4-5 দিন আগে তাদের দলের সেক্রেটারি বলেছে যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নয়, এটা ছাত্রদের আন্দোলন। এটা বলে আরও বিপদে পড়ছে দলগত অবস্থান থেকে। এখন এই দলগুলো সবাই চাই ক্রেডিট, মূল ধর্ষকের বিচার হবে যাবজ্জীবন, আর এই সহযোগী বিএনপি জামাত চরমনায় এদের শাস্তি হবে 5 বছর। এইবার বোঝেন যে কাদের অবদান সবচেয়ে বেশি। রাষ্ট্রপতির দরবার হলে অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতরা মেহমানরা ছিল, সেখানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এদেশের 20 কোটি মানুষ, আমি বলি যে 2 মাসের বাচ্চাও সেও মেনে নেবে না। আসলে আমাদের দেশটা এই 55 বছরের বাংলাদেশ, এই বাংলাদেশি জাতি আমরা হলো পুরা কপালে জাতি। কারণ হলো 1971 সালে যুদ্ধে ঘোষক কেডা, স্বাধীনতার ঘোষক কেডা, এই জিনিস আমরা 55 বছরেও সেটেল করতে পারলাম না। এক পক্ষ বলে যে আমরা ঘোষক, ওরা হলো রাজাকার, আবার ওই পক্ষ যখন ক্ষমতা যায় তারা বলে যে আমরা হলো ঘোষক, ওই পক্ষ হলো রাজাকার। আমরা কত দুর্ভাগা জাতি দেখেন, স্বাধীনতার ঘোষক আজ পর্যন্ত আমরা সেটেল করতে পারি নাই। এক পক্ষ বলে আমরা করেছি, আমরা ঘোষক, ওরা রাজাকার, ওরা ক্ষমতায় যে বলে আমরা ঘোষক, ওরা রাজাকার। এই 55 বছরে যেহেতু এত বড় একটা বিষয় স্বাধীনতার ঘোষককে, তাই আমরা নির্দিষ্ট করতে পারি নাই। এদেশের রাজনীতিবিদরা এক জায়গা বসে, সেখানে এই 24 জুলাই আন্দোলন, এটা তো অনেক ছোট বিষয়। তো এখন এখানে এই দেশের মানুষ আমরা পুরা কপালে যে বলে ফেললাম যে 71-এর স্বাধীনতার ঘোষকটাই নির্দিষ্ট করতে পারি নাই 55 বছর পরেও। তা এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে, আওয়ামী লীগের বাইরে দেশের সবচেয়ে বড় দল হলো বিএনপি। তা বিএনপি যেহেতু বড় দল, এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপিরই, যেটা আসলে পারে নাই। তারপরে আরও সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, ঠিক এই হাসিনা পতনের 4-5 দিন আগে তাদের দলের সেক্রেটারি বলেছে যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নয়, এটা ছাত্রদের আন্দোলন। এটা বলে আরও বিপদে পড়ছে দলগত অবস্থান থেকে। এখন এই দলগুলো সবাই চাই ক্রেডিট, এই জুলাইয়ের আন্দোলনের ক্রেডিটটা কার, সবচেয়ে বড় অবদান কার, এইটা হলো চাই। কিন্তু আমি সেদিনও একটা সুন্দরভাবে আর একটা জায়গায় বক্তব্যে একটা মামলার উদাহরণ দিয়েছি যে জুলাই আন্দোলনের শেখ হাসিনার পতনের ঘটনা যদি একটা ধর্ষণ মামলার সাথে তুলনা করি তাহলে মানানসই হবে। সেটা হলো, মনে করেন একজন ধর্ষিত হয়েছে, সেখানে অবশ্যই ধর্ষক আছে, গণধর্ষণই হয়েছে মনে করেন। তা সেইখানে ধরে নিলাম ওই মামলার বাদী হলো আওয়ামী লীগ নামক দল, ওই মামলার ভিকটিম হলো শেখ হাসিনা। তা শেখ হাসিনা যখন ভিকটিম, এখন শেখ হাসিনা তার 22 ধারার জবানবন্দিতে বলতেছে, ওই ধর্ষণ মামলার ভিকটিম যে জবানবন্দি দেয় ওটারে বলে 22 ধারার জবানবন্দি। তো ভিকটিম 22 ধারার জবানবন্দিতে বলতেছে আমারে ধর্ষণ করেছে এনসিপির নেতারা। আবার আওয়ামী লীগ নামক দল যেটা বাদী, সেই বাদী বলতেছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপির নেতারা। অতএব বাদীর জবানবন্দি, ভিকটিমের জবানবন্দি এবং সাক্ষীদের সাক্ষী প্রমাণে বোঝা যায় এই ঘটনার মূল ধর্ষক হলো এনসিপির নেতারা। আর হলো আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, আর হলো এই বিএনপি জামাত চরমনাই, এরা হলো ওই ধর্ষণ কাণ্ডের সহযোগী। ধর্ষকদের যেমন সহযোগী লাগে ধর্ষণ করতে, ঠিক এরা হলো বিএনপি জামাত চরমনাই, এরা হলো ধর্ষণের সহযোগী। তো এখন বোঝেন যে এই ঘটনায় মূল হোতা কারা, শেখ হাসিনার পতন ঘটনায় ওই আন্দোলনের মূল হোতা কারা, এটাই আপনারা একটু বিবেক খাটাইয়ে বুঝেন যে আমি কি বললাম। মূল ধর্ষকের অপরাধ বেশি না সহযোগীর অপরাধ বেশি? যদি রায়েও জজ সাহেব শেষমেশ বিচারে কি বলবে যে ভিকটিমের জবানবন্দি, বাদীর সাক্ষ্য এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে এই মামলার বা এই 24 জুলাই আন্দোলন ঘটনার বা এই শেখ হাসিনা পতনের মূল ধর্ষক হলো এনসিপির নেতারা এবং তাদের সহযোগী হলো জামাত। তাই মূল ধর্ষকের বিচার হবে যাবজ্জীবন, আর এই সহযোগী বিএনপি জামাত চরমনায় এদের শাস্তি হবে 5 বছর। এইবার বোঝেন যে কাদের অবদান সবচেয়ে বেশি। আর হলো তারপরে সবচেয়ে যেটা বলবো সেটা হলো সহযোগী দর্শকের সহযোগী না হলে অবাধে সে কাম করতে পারে না, আর বাংলা কথা। তাই সহযোগীদেরও মূল্য আছে, গুরুত্ব আছে।
তো এখানে সহযোগী কেডা আর মূল ধর্ষক কেডা, তারে তাড়াইলো কেডা আর তার সহযোগিতা করলো কেডা, এগুলো বাদ দিয়ে আওয়ামী বিরোধী সকল শক্তি, সমমনা সব শক্তি মিলেমিশে চলতে হবে। আওয়ামী লীগ বিরোধী যারা আছে এখন সবাই যেহেতু ক্ষমতায় আছে, কেউ কেউ বিরোধী দলে আছে, সবাই মিলেমিশে একসাথে চলে সবাই সুন্দরভাবে এই দেশটাকে গড়ে নিক, এটাই আমরা চাই। এখানে এই বিতর্কে আর যাওয়া যাবে না। সেই 71 সালের বিতর্ক আজ 55 বছর পরেও যেহেতু নিষ্পত্তি করতে পারে নাই, এখন এই জায়গা কার ক্রেডিট বেশি কার ক্রেডিট কম, এই বিতর্কটাও আরও কত 55 বছর চলবে, আমি এই জিনিসটাই ভাবি। আসলে এই বিতর্কটাও মনে হয় জীবন ভরে চলবে যে 24শে জুলাই আন্দোলন ঘটাইছে কে। এইখানে এই বিতর্কে না যাইয়ে ওই 71-এর মতো স্বাধীনতার ঘোষককে, যেটা এখনও সেটেল হয় নাই, এরকম বিতর্কে আপনারা না যান, না যাইয়ে সবাই মিলেমিশে চলেন। আওয়ামী বিরোধী সকল শক্তি একসাথে মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে নেন। এ দেশের আসলে অস্তিত্ব নাই, এ দেশের অস্তিত্বটাকে টিকায় রাখতে হলে সবাই মিলেমিশে চলতে হবে। আর যেটা বললেন রাষ্ট্রপতির দরবার হলে অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতরা মেহমানরা ছিল, সেখানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা এ দেশের 20 কোটি মানুষ, আমি বলি যে 2 মাসের বাচ্চাও সেও মেনে নেবে না। এই যে ঘটনা, এইগুলো কেন হতে পারে? যারা দেখতেছে রাষ্ট্রদূতরা বসা, রাষ্ট্রপতি বসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানী পদ, একটা রাষ্ট্রের একজন মাত্র ব্যক্তিকে বলা হয় মহামান্য, সেই মহামান্য হলো রাষ্ট্রপতি। আর একটা মাত্র প্রতিষ্ঠানকে বলা হয় মহামান্য, সেটা হলো মহামান্য আদালত। এই মহামান্য রাষ্ট্রপতি আর মহামান্য আদালত, এই মহামান্য রাষ্ট্রপতি, একটা দেশে যদি 500 কোটি মানুষও থাকে তার ভিতরে একজনই মহামান্য, আর কারণ নামের সাথে মহামান্য আসে না। সেই মহামান্য রাষ্ট্রপতির সামনে, তারপরে বিদেশি অতিথিদের সামনে যেটা হয়েছে, এটা মায়ে দেশের মানুষের মানে ঘাড় নিচু হয়ে যায় নাই, ঘাড় একবারে দড়ের থেকে আলাদা হয়ে গেছে। এই ক্ষত এই বাংলাদেশ কতদিন বয়ে বেড়াবে? একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাবধারী একজন মুক্তিযোদ্ধা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আছে মেজর হাফিজ সাহেব, এনার মতো একজন ভালো মানুষ হয় না। সেই মানুষটার সামনে যা হয়েছে, উনি ওই দায়িত্বে ছিলেন, উনি বলছে নিজে কত দুঃখ প্রকাশ করছে যে আমি ব্যর্থ। আর এই বিদেশি, সবচেয়ে বড় কথা হলো, আমি বারবার বলছি যে শেখ হাসিনার পরিণতি কি হবে। 5ই আগস্ট 2024 সালে ধরা পড়লে তার যে পরিণতি হতো, ঠিক আগামীতে 500 বছর পরেও যদি সে আসে তার ওই একই পরিণতি হবে। পরিণতিটা কীরকম? 1989 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর নজিবুল্লাহ। তো নজিবুল্লাহর যখন পতন হয় মুজাহিদিনদের হাতে, ওই নজিবুল্লাহ ধরা পড়ে গেছিল ওদের হাতে, নজিবুল্লাহ তার ভাই। তোরা ধরা পড়ে গেলে পালাতে আর পারে নাই, ধরা পড়ে গেলে ওই নজিবুল্লাহরে জিপ গাড়ির পিছনে বাঁধেছিল আর তার ভাই রে, একসাথে দুইজনরে জিপ গাড়ির পিছনে বাঁধে সারা কাবুল শহর টাইনে নিয়ে বেড়াইছিল। শেষ পর্যন্ত ওই 2 ভাইয়ের একটা হাড়ও ছিল না, পুরো মাটির সাথে রাস্তার সাথে মিশে গেছে। তা শেখ হাসিনা যদি ধরা পড়তো 24 সালের 5ই আগস্ট, ঠিক শেখ হাসিনারে ওই কামই করতো, সারা ঢাকা শহর জিপ গাড়ির পিছনে বাঁধে টেনে নিয়ে বেড়াইতো। তার একটা মাংসের টুকরা, একটু চামড়ার টুকরাও খুঁজে পাতেন না, সব রাস্তায় মিশে যেত। তা ঠিক এই হাসিনা যদি বাইচে থাকে, কোনো কালে যদি বাংলাদেশে আসে, সরকার কিছুই মানবে না এদেশের জনগণ। এদেশের জনগণ তারে ধরে ওই জিপ গাড়ির পিছনে বাঁধে সারা ঢাকা শহর টেনে নিয়ে বেড়াবে। তার পরিণতি এই হবে। ধরা পড়লে ওই দিন ওই পরিণতিই হতো, ভবিষ্যতেও যদি কোনোদিন আসে থাকে, এদেশে আসে, তাহলেও তার পরিণতি এইটা হবে। বিচার টিচার তো পরের কথা। তা এই অবস্থায় যে যাই বলুক, আসলে ওই যে বলে কি, হ্যাঁ 2 দিন পরে হাসিনা চলে আসতেছে, ক্ষমতায় বসতেছে, সব শালারে দেখে নেবে। আরে দেখতে দেখতে যে কত বছর চলে যাবে এর তো কোনো শেষ নাই। 2006 সালে বিএনপির পতন হয়েছিল, তারা পালাই নেই, তারপরেও তার ক্ষমতা দখল করতে সময় লাগছে 19 বছর। ওইভাবে পতনে দেশে রাজনীতি করছে, দেশে অবস্থান করছে, তারপরেও তাদের ক্ষমতায় যাইতে 19 বছর সময় লাগছে। আর এই রকম ন্যাক্কার জনক পতন হয়ে সে 19 বছর তো দূরের কথা, কত 19 বছর চলে যাবে, তারপরেও সে ক্ষমতার মুখ দেখতে পারবে না। আর তার এই মূর্খ নেতাকর্মীরা কি বলে, এই শেখ হাসিনা চলে আসতেছে, ক্ষমতা দখল করে নিচ্ছে, ক্ষমতায় বসে সবাই দেখে নেব। তাই দেখতে দেখতে কয়শো বছরে দেশে চলে যাবে, এ দেশের মানুষ আমরা আপনারা দেখতে পারবো না। আমাদের কয় পুরুষ পরে যে দেখবে তারও কোনো শেষ নেই।